বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইফ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং তোমরা যারা আমাদের ঠিক 7টা লাইভ ক্লাসে জয়েন করেছিলে তারা আশা করি সকলে জয়েন করেছো। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি এমন কেউ থেকে থাকো যে হচ্ছে আমাদের সন্ধ্যা 7টা লাইভ ক্লাসে মিস করেছিলে, তারা কিন্তু খুব ইজিলি আমাদের এই আগের লাইভ ক্লাসটি দেখে নিতে পারো। কারণ আমরা সন্ধ্যা 7টায় কিন্তু রেওয়া মিলের উপরে লাইভ ক্লাস করেছিলাম এবং আমরা দেখেছি যে রেওয়া মিলের তৈরি করার জন্য বিবেচ্য বিষয়সমূহ গুলো কি এবং আমাদের কি কি ধরনের ভুল হতে পারে। সো তোমরা যদি কেউ লাইভ ক্লাসটি মিস করে থাকো, তোমরা অবশ্যই আমরা তোমাদেরকে দেখিয়েছি যে তোমরা আমাদের ওয়েবসাইটে লাইভ ক্লাস অপশনে গিয়ে আমাদের সেই লাইভ ক্লাসটি আবার দেখে নিতে পারো। আর বন্ধুরা, তোমরা অলরেডি এখন যারা যারা আমাদের সাথে লাইভ ক্লাসে জয়েন করছো তাদের সবাইকে থ্যাঙ্কস। এবং বন্ধুরা, যারা যারা আমাদের সাথে এখনো লাইভ ক্লাসে জয়েন করেনি বা তোমাদের যে বন্ধুদের জন্য এই যে আমরা যে আজকে আর্থিক অবস্থার বিবরণী নিয়ে কথা বলবো, এই আর্থিক অবস্থার বিবরণী যাদের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের কাছে মনে হয় তাদেরকে তোমরা অবশ্যই আমাদের সাথে ফেসবুকে লাইক, কমেন্টে এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও এবং যাতে তারাও আমাদের সাথে আজকে লাইভ ক্লাসটিতে জয়েন করতে পারে। আচ্ছা বন্ধুরা, আমরা একটু পরে দেখে নিব আমাদের সাথে কারা কারা লাইভ ক্লাসে জয়েন করেছে। তার আগে বন্ধুরা, আজকে আমরা কি করব? আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে আমরা আর্থিক অবস্থার বিবরণী এবং মূলত আর্থিক অবস্থার বিবরণী বলতে আমরা 3টি আর্থিক বিবরণী নিয়ে হচ্ছে আজকে তোমাদের সাথে কথা বলবো। এর আগে বন্ধুরা, আমরা আজকে আমাদের লাইভ ক্লাসটি শুরু করছি তোমাদের সাথে একটি কুইজ দিয়ে। সেই কুইজটি হচ্ছে, আমরা তোমাদেরকে আমাদের প্রথম আজকের কুইজটি হবে, আচ্ছা বন্ধুরা, আমাদের প্রথম কুইজটি হবে এই যে বেতন খরচ কোন বিবরণীর উপাদান। বন্ধুরা, আজকের প্রশ্নটি হচ্ছে এই যে বেতন খরচ, এই বেতন খরচ কোন বিবরণীর উপাদান। বন্ধুরা, এখানে বিবরণীর মধ্যে আমি আর্থিক বিবরণী বুঝেছি। সো বেতন খরচ আমার কোন বিবরণী উপাদান? অপশন এ বিশদ আয় বিবরণী, অপশন বি মালিকানা সত্ত্ব বিবরণী, অপশন সি আর্থিক অবস্থার বিবরণী, অপশন ডি নগদ প্রবাহ বিবরণী। বন্ধুরা, তোমরা ঝটপট করে আমাকে একটু কমেন্ট সেকশনে উত্তরটি জানিয়ে দাও। এর মধ্যে আমরা একটু দেখে নিই যে আমাদের সাথে অলরেডি লাইভ ক্লাসে কারা কারা জয়েন করেছে। আচ্ছা, আমাদের সাথে অলরেডি লাইভ ক্লাসে জয়েন করেছে তানজিল, আমাদের সাথে জয়েন করেছে আলিফ, নাহিন আমাদের সাথে জয়েন করেছে, সাকিব আমাদের সাথে জয়েন করেছে, আমাদের সাথে আপন জয়েন করেছে, আমাদের সাথে তানজিল জয়েন করেছে। আচ্ছা, আমাদেরকে শেফা প্রথমে উত্তর দিয়েছে বিশদায় বিবরণী না, এর আগে তানজিল আমাদেরকে উত্তর দিয়েছে অপশন সি মালিকানা সত্ত্ব বিবরণী, তন্ময় ঘোষ উত্তর দিয়েছে এ, রনু আমাদেরকে উত্তর দিয়েছে এ মালিকানা সত্ত্ব, এ অর্থাৎ বিশদায় বিবরণী। আচ্ছা, আমাদের সাথে আমাদের সবার প্রিয় ফাবলিহা আপু জয়েন করেছে। ফাবলিহা আপু থেকে বলছে হ্যালো ফাবলিহা আপু। আচ্ছা, সো বন্ধুরা, তোমরা যারা আমাকে এ সঠিক উত্তর দিয়েছো, অর্থাৎ এ উত্তর দিয়েছো, তাদেরকে বিগ কংগ্রেচুলেশন, কারণ আমাদের সব সঠিক উত্তরটি হবে এ অর্থাৎ বিশদায় বিবরণী। তো বন্ধুরা, যারা আমাদেরকে এই উত্তর দিয়েছো তাদেরকে সবাইকে ধন্যবাদ। যারা অনেকে আমাকে বলেছে মালিকানা সত্ত্ব বিবরণী, দেখো বন্ধুরা, আমরা একটু এই কুইজটি দেখে নিই যে বিশদায় বেতন খরচ। বন্ধুরা, বেতন খরচ এটি কি? বন্ধুরা, বেতন খরচ কিন্তু এক ধরনের পরিচালন ব্যয়। সো বন্ধুরা, বেতন খরচ এক ধরনের পরিচালন ব্যয় এবং আমরা জানি যে হিসাবের যাবতীয় সকল আয় এবং ব্যয় কোন বিবরণীতে যায় বন্ধুরা? হিসাবের যাবতীয় সকল আয় এবং ব্যয় বিশদ আয় বিবরণীতে যেয়ে থাকে। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের গত সপ্তাহের আর্থিক বিবরণী লাইভ ক্লাসে দেখেছিলাম যে আমাদের বিশদ আয় বিবরণীতে কোন কোন ধরনের ব্যয় যেয়ে থাকে। সো এই কারণে বন্ধুরা আমরা বলতে পারি যে বেতন খরচ কোন বিবরণীর উপাদান? বেতন খরচ হচ্ছে একটি বিশদ আয় বিবরণীর উপাদান। আচ্ছা বন্ধুরা, এই যে আমরা আগের লাইভ ক্লাসটি করেছিলাম, তোমাদের মধ্যে কেউ যদি এই লাইভ ক্লাসটি মিস করে থাকো তাহলে কি করবে? আমরা তোমাদের সুবিধার জন্য আমি তোমাকে যদি একটু দেখিয়ে দেই যে দেখো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের হচ্ছে আমাদের যে 10 মিনিট স্কুলের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের হোম পেজ। এখানে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে আমাদের যে লাইভ ক্লাসের যে অপশনটি রয়েছে, তুমি যদি লাইভ ক্লাসের অপশনে ক্লিক করো, এখন লোড হচ্ছে, সাথে সাথে দেখো বন্ধুরা, তোমার কাছে একটি প্লেলিস্ট চলে আসবে। এইখানে বন্ধুরা তুমি তোমার যে প্লেলিস্টে যে কোনো সাবজেক্ট, তুমি যে সাবজেক্টটি করতে চাও, ধরো বন্ধুরা তুমি তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে করতে চাও, তাহলেই কিন্তু বন্ধুরা
ক্লিক করলেই এইখানে তোমার সামনে প্লেলিস্টটি চলে আসবে। সো বন্ধুরা, তোমরা যারা আমাদের লাইভ ক্লাসগুলো মিস করেছো কোনো কারণে বা কোনো উইকের, তোমরা অবশ্যই আমাদের ফেসবুক, আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আমাদের লাইভ ক্লাসগুলো দেখে নেবে। বন্ধুরা, এই লাইভ ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য অনেক উপকারী হতে পারে, যেরকম তোমাদের বন্ধুদের জন্য উপকারী হতে পারে। সো যারা যারা এখনো তাদের বন্ধুদেরকে এখনো কমেন্টে মেনশন করনি বা তোমাদের লাইভ ক্লাসের ভিডিওটি শেয়ার করনি, তারা দ্রুত আমাদের সাথে লাইভ ক্লাসের ভিডিওটি শেয়ার করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে নিয়ে আসো। আচ্ছা বন্ধুরা, আজকে আমরা আর্থিক অবস্থার বিবরণী কিংবা আমরা যে জিনিসটি করব, সমন্বয় দাখিলা। তো বন্ধুরা, আজকে আমরা বেসিক্যালি এই সমন্বয় দাখিলা থাকলে, বিভিন্ন ধরনের সমন্বয় দাখিলা আর্থিক অবস্থার বিবরণীতে বা আর্থিক বিবরণীতে কি কি ইমপ্লিমেন্ট করে সেই জিনিসটি একটু দেখব। তার আগে আমরা আরেকটি সেকেন্ড কুইজে চলে যাই। আচ্ছা বন্ধুরা, আমরা যেহেতু আর্থিক বিবরণী নিয়ে কথা বলবো, তো আর্থিক বিবরণীর মধ্যে আর্থিক অবস্থার বিবরণী থাকে, তো আমরা আর্থিক বিবরণী নিয়ে কথা বলতেছি। তো বন্ধুরা দেখো, আমরা আজকে সমন্বয় দাখিলা ভিত্তিক আর্থিক বিবরণী নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমরা আরেকটি কুইজ দিব তোমাদেরকে। এই কুইজটির উত্তরটি দেওয়ার পরে আমরা অনেকগুলো সমন্বয় জাবেদা কিভাবে আর্থিক বিবরণী আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেখানে চলে যাব। সো তোমাদের জন্য সেকেন্ড যে কুইজটি, সেটি হচ্ছে সো বন্ধুরা, তোমার সেকেন্ড কুইজটি, আমাদের হেডলাইনটি অবশ্য ঢেকে গেল, ঠিক আছে, আমরা কুইজের পরপর আবার এই কাগজটি সরিয়ে নিব। আচ্ছা বন্ধুরা, আমাদের সেকেন্ড কুইজে প্রশ্নটি হচ্ছে বকেয়া বেতন। বন্ধুরা, আমরা আগের কুইজটিতে কি করেছিলাম? বেতন খরচ। এইখানে আমাদের উপাদানটি হচ্ছে বকেয়া বেতন। বকেয়া বেতন কোন বিবরণীর উপাদান? বন্ধুরা, আমাদের কাছে চারটি অপশন: এ নগদ প্রবাহ বিবরণী, বি বিশদায় বিবরণী, সি আর্থিক অবস্থা বিবরণী এবং ডি মালিকানা সত্য বিবরণী। বন্ধুরা, তোমরা আমাকে উত্তরে জানিয়ে দাও যে, বন্ধুরা তোমরা আমাকে একটু ঝটপট করে কমেন্ট সেকশনে উত্তর দিয়ে জানিয়ে দাও তো যে বকেয়া বেতন এটি কি কোন বিবরণীর উপাদান? আচ্ছা, বকেয়া বেতন কি বেতন খরচের মতোই বিশদায় বিবরণীর উপাদান হবে, নাকি বকেয়া বেতন বেতন যেহেতু দেওয়া হয় নাকি এটা নগদ প্রবাহ বিবরণী হবে, নাকি এটি মালিকানা সত্য বিবরণী হবে, নাকি আর্থিক অবস্থা বিবরণী হবে? তোমরা একটু ঝটপট আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এর আগে আমরা একটু দেখে নিই এর মধ্যে যে আমাদের সাথে কোন কোন বন্ধুরা জয়েন করেছে। সো বন্ধুরা, আমাদের সাথে শেফা জয়েন করেছে, আমাদের সাথে দীপ্ত জয়েন করেছে এবং তারা আমাদেরকে পরবর্তী উত্তরটি দিয়েছিল। হ্যাঁ, শেফা বিশদায় বিবরণী প্রথম কুইজের উত্তর ছিল। আচ্ছা, আমাদের সাথে ইমরান হোসেন নুরুল উত্তর দিয়েছিল। আমাদের সাথে জয়েন করেছে আরিক, আমাদের সাথে জয়েন করেছে রিধু, জয়েন করেছে আমাদের সাথে রেজাউল হাসান জয়েন করেছে। আচ্ছা, আমাদের সাথে এখন তানজিল আমাদের সাথে প্রথম থেকেই জয়েন করেছে, শাওন আমাদের সাথে জয়েন করেছে। আচ্ছা, সো বন্ধুরা, আমাদেরকে উত্তর দিয়েছে আচ্ছা বন্ধুরা, আমাদেরকে জাবিন মুবারক বলেছে বিশদায় বিবরণী হবে। আচ্ছা, শাওন বলেছে খ বেতনের সাথে যোগ হবে বিশদায় বিবরণী। আকিকুল ইসলাম সালাম বলেছে সি। আচ্ছা, সি অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী। আচ্ছা, পল বলেছে আর্থিক অবস্থা বিবরণী। সুমন বলেছে আর্থিক অবস্থা বিবরণী। আচ্ছা বন্ধুরা, তোমরা যারা আমাদেরকে উত্তর দিয়েছো সবাইকে ধন্যবাদ। আচ্ছা, কারেক্ট অ্যান্সারটি হবে সি আর্থিক অবস্থার বিবরণী। আচ্ছা বন্ধুরা, আমরা অনেকেই উত্তর দিয়েছি বি বিশদায় বিবরণী। আমি তোমাদেরকে এখন বলতেছি যে কেন বিশদায় বিবরণী হবে না কোনো আর্থিক অবস্থা। বন্ধুরা, এখানে আমাদেরকে এটি বুঝতে হবে প্রশ্নটিতে বকেয়া বেতন এখানে একটি উপাদান, অর্থাৎ বকেয়া বেতন এই জিনিসটি কি? বন্ধুরা, বকেয়া বেতন, বেতন যখন একটি খরচ, যেহেতু বেতন একটি খরচ, তো বন্ধুরা দেখো, বন্ধুরা বেতন খরচ, তো তোমার একটি খরচ বকেয়া রয়েছে। তো বকেয়া রয়েছে মানে কি? বন্ধুরা, বকেয়া রয়েছে মানে বলতে
আমার এই খরচটি পরিশোধ করা হয়নি। সো বন্ধুরা দেখো, আমার একটি খরচ যখন পরিশোধ করা হয় না, তার মানে কি বন্ধুরা, আমার এই খরচটি পরিশোধ করতে হবে। সো এই কারণে বেতন বকেয়া বেতন, সো বন্ধুরা এই যে এই রিজনে বকেয়া বেতন একটি দায়। কারণ বন্ধুরা তোমার প্রতিষ্ঠান পরবর্তীতে একটি সময় এই যে বেতন খরচ এটি পরিশোধ করতে বাধ্য। সো এই কারণে বকেয়া বেতন একটি দায়। এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা, আমরা কি জানি, আমরা আগের লাইভ ক্লাসটিতে কি দেখেছিলাম, আমরা আগের সপ্তাহে লাইভ ক্লাসটিতে বলেছিলাম ব্যবসায়ের যাবতীয় দায় সম্পদ, ব্যবসায়ের যাবতীয় এবং দায় এবং সম্পদ কোন বিবরণীতে যায়? ব্যবসায়ের যাবতীয় দায় এবং সম্পদ আর্থিক অবস্থার বিবরণীতে যেয়ে থাকে। সো বন্ধুরা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর বকেয়া বেতন কোন বিবরণীর উপাদান? কারেক্ট অ্যান্সার হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। যারা আমাদেরকে সি প্রশ্ন উত্তরটি দিয়েছো তাদের সবাইকে বিগ থ্যাংক ইউ। আচ্ছা, তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু অনেক মজার মজার এই কুইজগুলোর মাধ্যমে আমাদের পড়াগুলো জেনে নিচ্ছি। তো তোমরা যারা মনে করো যে তোমাদের এই কুইজগুলো বা এই লাইভ ক্লাসটি তোমাদের বন্ধুদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে আমাদেরকে কানেক্ট করবে এবং তোমাদের বন্ধুদেরও এই অপরচুনিটিটি দিবে যাতে হচ্ছে তারাও আমাদের সাথে এই লাইভ ক্লাসটিতে জয়েন করে নিতে পারে। আচ্ছা বন্ধুরা, যেহেতু আমরা এই কুইজে বুঝলাম যে আমাদের এই কনফিউশনটা ক্লিয়ার করা জরুরি যে আমাদের কোন বিবরণীতে কি করে, আমরা একটিবার আগের ক্লাসের রিভিউ হিসাবে একটু দেখে নেই যে আমার বন্ধুরা কোন বিবরণীতে আমি কোন কোন জিনিস নিয়ে আসি। আমি জাস্ট একটু সিম্পলি বন্ধুরা দেখো, এখানে এই বিবরণীটি হচ্ছে বিশদ আয় বিবরণী। সো বন্ধুরা বিশদ আয় বিবরণী, সো বন্ধুরা বিশদ আয় বিবরণীতে কি কি থাকবে? বিশদ আয় বিবরণীতে যাবতীয় ব্যয় এবং যাবতীয় আয়। তারপরে বন্ধুরা কি রয়েছে? তারপরে রয়েছে মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণীতে কি থাকবে? মালিকানা সত্ত্ব বিবরণী। সো বন্ধুরা মালিকানা সত্ত্ব বিবরণীতে থাকবে হচ্ছে তোমার মুনাফা উত্তোলন। বন্ধুরা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে এই উত্তোলনটি হচ্ছে মালিকের উত্তোলন। আচ্ছা, আরেকটি জিনিস যেটি মালিকানা সত্ত্ব বিবরণীতে থাকতে পারে এবং খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে অতিরিক্ত মূলধন। সো বন্ধুরা মালিকানা, তাহলে বন্ধুরা দেখো আমরা প্রত্যেকটি আইটেমই কিন্তু মালিকের সাথে রিলেটেড অর্থাৎ অ্যাফিলিয়েটেড। মুনাফা, এই মুনাফাটা থেকে কিন্তু মালিকের অংশ থাকে। মালিকের উত্তোলন অর্থাৎ মালিক তার ব্যক্তিগত কাজে যে উত্তোলন গুলো করে থাকে। অতিরিক্ত মূলধন, মালিক যদি ব্যবসাতে মনে করে যে আমার ব্যবসাতে আরো বেশি ইনভেস্টমেন্ট করা দরকার, তাহলেই মালিক কিন্তু অতিরিক্ত মূলধনটি ইনভেস্ট করে। সো মালিকের যে ধরনের অ্যাফিলিয়েশন গুলো যেই আইটেম গুলোর সাথে থাকে তারাই কিন্তু মূলত মালিকানা সত্ত্ব বিবরণীতে যেয়ে থাকে। আচ্ছা, এখন আর্থিক অবস্থা বিবরণীতে কি থাকে? বন্ধুরা আর্থিক অবস্থার বিবরণীতে দেখো, আর্থিক অবস্থার বিবরণীতে মূলত ব্যবসায়ের যাবতীয় সম্পদ এবং যাবতীয় দায় থাকে। ব্যবসায়ের যাবতীয় যত সম্পদ এবং যাবতীয় যত দায় রয়েছে এটি আর্থিক অবস্থার বিবরণীতে চলে আসে। এবং বন্ধুরা মনে রাখবা আর্থিক অবস্থার বিবরণীতে মালিকানা সত্ত্ব বিবরণী থেকে মালিকানা সত্ত্বের ব্যালেন্স আসে। এবং বন্ধুরা আমরা কিন্তু আর্থিক অবস্থা বিবরণীতে দুটি পার্ট, তোমরা সবসময় মনে রাখবে আর্থিক অবস্থা বিবরণীর প্রথম পার্টটি হচ্ছে সম্পদ। আমরা আর্থিক অবস্থা বিবরণীতে দুটি ভাগে ভাগ করি, একটি হচ্ছে সম্পদ আর একটি হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব। সো এখানে আমরা মালিকানা সত্ত্বতে মালিকানা সত্ত্ব বিবরণী যে ব্যালেন্সটি রয়েছে সেই ব্যালেন্সটি। সো বন্ধুরা আশা করি তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে বিশদ আয় বিবরণীতে কি কি যায়, কোন কোন আইটেম যায়, মালিকানা সত্ত্ব বিবরণীতে কোন কোন আইটেম যায় এবং আর্থিক অবস্থা বিবরণীতে কোন কোন আইটেম যায়। এখন তোমাদের জন্য তোমাদের সাথে একটি মৌখিক কুইজ বন্ধুরা। এই কুইজটি হচ্ছে মজুরি। মজুরি কোন বিবরণীর
আইটেম, অথবা মজুরি কি বিশদায় বিবরণীতে যাবে, নাকি মজুরি কি ব্যবসার সাথে রিলেটেড, মালিকের মুনাফার সাথে রিলেটেড, নাকি মালিকানা সত্য বিবরণীতে যাবে, নাকি মজুরির সাথে দায় বা সম্পদের কোনো সম্পর্ক আছে, নাকি এটি আর্থিক অবস্থা রিলেটেড? তোমরা একটু ঝটপট করে আমাকে কমেন্টে জানিয়ে দাও যে মজুরি কোন বিবরণীর উপাদান। আচ্ছা বন্ধুরা, সো আমরা এইটা বুঝে গিয়েছি যে আমাদের কোন বিবরণীর উপাদানগুলো কি রকম হবে। আচ্ছা, এর মধ্যে আমরা একটু দেখে নিই যে আমাদের সাথে অলরেডি আর কারা কারা জয়েন করেছে। আচ্ছা, আমাদের সাথে দীপও জয়েন করেছে, আমাদের সাথে মন্ডল জয়েন করেছে, আমাদের সাথে সারোয়ার জয়েন করেছে। আচ্ছা, আমাদেরকে আকিকুল বলেছে বিশদায় বিবরণী। আচ্ছা, আমাদেরকে নাইম বলেছে বিশদায় বিবরণী, অভিজিৎ বলেছে বিশদায় বিবরণী। আচ্ছা, আমাদেরকে মেহেদি বলেছে বিশদায় বিবরণী। আচ্ছা বন্ধুরা, হ্যাঁ, আমাদের যে উত্তরটি, সেই উত্তরটি হবে যে হ্যাঁ, মজুরি একটি বিশদায় বিবরণীর উপাদান। তো বন্ধুরা, এই যে দেখো, আমরা অলরেডি এখানে তিনটি আমাদের বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী যে ছকটি রয়েছে, তো মজুরি বিশদায় বিবরণীর উপাদান। তো বন্ধুরা, আমরা মাথায় রাখবো যে মজুরি হচ্ছে বিশদায় বিবরণীর উপাদান। বন্ধুরা, এখন আমরা সমন্বয় একটু দেখব। আমরা কিছু সমন্বয়ের মাধ্যমে দেখে নিব যে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে সমন্বয়ের ইমপ্লিকেশন গুলো কি হতে পারে। আচ্ছা বন্ধুরা, তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের জন্য এই যে কাগজটি আমরা দেখছি, এখানে বন্ধুরা আমাদের চারটি সমন্বয় লেখা আছে। তো বন্ধুরা, আমরা একে একে দেখব যে এই সমন্বয়গুলোর আমাদের যে এই যে তিনটি আর্থিক বিবরণী রয়েছে, অর্থাৎ বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী, এই তিনটি বিবরণীতে এই সম্পদগুলোর, এই সমন্বয়গুলোর ইমপ্লিকেশন কি হবে। আচ্ছা বন্ধুরা, এটি সলভ করার আগে তোমাদেরকে আবারও জানিয়ে দেই যে তোমরা যারা যারা আমাদের সাথে লাইভ ক্লাসে জয়েন করেছো, তারা তোমাদের বন্ধুদেরকেও আমাদের সাথে লাইভ ক্লাসে নিয়ে আসো এবং এই কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। আচ্ছা বন্ধুরা, তোমরা আমি সলভ করার আগে তোমরা দেখি কারা কারা আমার প্রথমেই সমন্বয়টি সলভটি করতে পারো। প্রথমেই সমন্বয়টি কি বলা হয়েছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 30,000 টাকা, বাজার মূল্য 35,000 টাকা। বন্ধুরা, আমরা আবার ভালো মতো দেখবো যে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য কত, 30,000 টাকা, বাজার মূল্য 35,000 টাকা। তোমাদের কাছে আমার যে প্রশ্নটি, আমরা সমাপনী মজুদ পণ্যের মূল্য কত টাকা ধরে আর্থিক বিবরণী সলভ করব। তো বন্ধুরা, তোমরা আমাকে একটু কমেন্টে ঝটপট করে জানিয়ে দাও। আচ্ছা বন্ধুরা, আমরা একটু দেখে নেই অলরেডি আমাদের সাথে কারা কারা জয়েন করেছে। আচ্ছা, অলরেডি আমাকে উত্তর জানিয়ে দিয়েছে। আমাকে মঞ্জুরুল ইসলাম উত্তর দিয়েছে ক্রয় মূল্য 30,000 টাকা হিসেবে বলতে হবে। আজিম উত্তর দিয়েছে 30,000 টাকা। আরাফাত আমাদের সাথে জয়েন করেছে, হ্যালো আরাফাত। রাফিউল বলেছে 30,000 টাকা, মেহেদি বলেছে 30,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যারা যারা আমাকে উত্তরটি দিয়েছো সেই উত্তরটি সঠিক। এখানে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 30,000 টাকা ধরতে হবে। সো বন্ধুরা, আমরা আগে সরাসরি দেখি ইমপ্লিকেশনস কি। সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য, বাজার মূল্য 30,000 টাকা, বাজার মূল্য 35,000 টাকা। এইটি যদি আমাদের সমন্বয় দেওয়া থাকে, তাহলে আমরা যেটি করব, আমরা প্রথমে যেটি জেনে নিব সেটি হচ্ছে সমাপনী মজুদ পণ্য। বন্ধুরা, সমাপনী মজুদ, বন্ধুরা প্রথম প্রশ্ন, সমাপনী মজুদ কোন ধরনের উপাদান? হ্যাঁ, সমাপনী মজুদ একটি সম্পদ। সো বন্ধুরা, সমাপনী মজুদ হচ্ছে একটি সম্পদ। সো সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 30,000 টাকা, বাজার মূল্য 35,000 টাকা। প্রথমে হবে সমাপনী মজুদ পণ্য কোথায় যাবে বন্ধুরা? সমাপনী মজুদ পণ্য আর্থিক অবস্থার বিবরণীর
চলতি সম্পদ। চলতি সম্পদ নামে হেডলাইনে বন্ধুরা আমরা সমাপনী মজুদ পণ্য লিখবো। তাহলে কি লিখবো বন্ধুরা এখানে আমরা? সমাপনী মজুদ পণ্য। এখন বন্ধুরা তোমাদেরকে যে প্রশ্নটি করেছিলাম, প্রশ্নটি হচ্ছে যে আমাকে সমাপনী মজুদ পণ্যের দুটি অঙ্ক বলা আছে। আমাকে একবার বলা হয়েছে যে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 30,000 টাকা কিন্তু বাজার মূল্য 35,000 টাকা। হ্যাঁ, তোমরা যারা আমাকে 30,000 টাকা উত্তর দিয়েছো সেটাই হচ্ছে, অর্থাৎ সমাপনী মজুদ পণ্যের মূল্য আমরা লিখবো 30,000 টাকা। এখন বন্ধুরা প্রশ্নটি হচ্ছে কেন কেন সমাপনী মজুদ পণ্যের ব্যালেন্সটি হবে 30,000 টাকা। বন্ধুরা এটির জন্য আমাদের যেই ওয়ার্ডটি সবসময় মাথায় রাখা দরকার সেটি হচ্ছে রক্ষণশীলতা। রক্ষণশীলতা নীতি। এখন বন্ধুরা এর মানে কি? রক্ষণশীলতা নীতি মানে কি? আচ্ছা বন্ধুরা, আমরা আমাদের ডেইলি লাইফে অনেক সময় বলতে শুনি না যে ওই মানুষটি কনজারভেটিভ বা ওই মানুষটি অনেক রক্ষণশীল। এর মানে কি? মূলত বন্ধুরা রক্ষণশীল বলতে ইন জেনারেলি বোঝায় যারা হচ্ছে বন্ধুরা প্রিজার্ভ থাকে বা যারা বন্ধুরা যে কোন ধরনের রিস্ক কম নেয়, একটু রক্ষণশীল, অনেক রিস্ক কম নেয়। তো বন্ধুরা এই যে হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা নীতি হচ্ছে, প্রথমে মনে রাখবে বন্ধুরা রক্ষণশীলতা নীতি বলে যে তোমাকে যদি সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্য দুটি দিয়ে দেয়, অর্থাৎ দুটি মূল্য, তোমাকে যদি সমাপনী মজুদ পণ্যের দুটি মূল্য দিয়ে দেওয়া থাকে, এই রক্ষণশীলতা নীতি আমাদেরকে বলে যেই মূল্যটি অপেক্ষাকৃত কম, অর্থাৎ বন্ধুরা তোমাকে বলা হয়েছে 35,000 টাকা এবং 30,000 টাকা, এর মধ্যে যেই মূল্যটি অপেক্ষাকৃত কম সেই মূল্যটিকে আমরা ধরে নিব সমাপনী মজুদ পণ্যের মূল্য। সো তোমাকে এখন বন্ধুরা এই যে 30,000 এটা থেকে 35,000 টাকা বেশি, সো বন্ধুরা 30,000 টাকাই হবে ব্যালেন্স। এখন বন্ধুরা রক্ষণশীলতা নীতির সাথে এটি সম্পর্কটি কি? রক্ষণশীলতার সাথে এটি সম্পর্কটি হচ্ছে বন্ধুরা রক্ষণশীলতা, আমি যখন সমাপনী মজুদ পণ্যের ব্যালেন্স 30,000 টাকা ধরবো তখন বন্ধুরা আমি কিন্তু আমার সম্পদের পরিমাণ কম ধরতেছি। অর্থাৎ আমি জানি হয়তো আমার সম্পদের মার্কেট ভ্যালু 35,000 টাকা হতে পারে বা হয়তো আমার সম্পদের ভ্যালু 35,000 টাকা হতে পারে, কিন্তু যেহেতু আমি রক্ষণশীলতা নীতি মেনে চলে, আমি প্রিজার্ভ থাকতে চাই, সো আমি আমার সম্পদের পরিমাণ কম ধরবো যাতে আমি আমার ব্যবসা সম্পর্কে একটা কারেক্ট অ্যাসেসমেন্ট থাকতে পারে বা সম্পদের মূল্য যদি কমও হয় যাতে আমার সমস্যা না হয়। দেখো আমি যদি এখানে 35,000 টাকা ধরতাম তাহলে হয়তো যদি সম্পদের মূল্য 30,000 টাকা হতো তাহলে কিন্তু আমার 5,000 টাকা সম্পদ বেশি চলে আসতো। এটি আর্থিক বিবরণীর একটি কারেক্ট অ্যাসেসমেন্ট না এবং এই কারণেই রক্ষণশীলতা নীতি অনুযায়ী আমি কম ব্যালেন্স ধরি। বন্ধুরা এখানে খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভুলো এই জিনিসটি কনফিউজ করো না যে আমরা ক্রয় মূল্য ধরবো। এইরকম কোন ধরনের নিয়ম নেই যে আমরা সমাপনী মজুদ পণ্য থাকলে আমরা ক্রয় মূল্য ধরবো বা শুধু বাজার মূল্য ধরবো। যেটার ব্যালেন্স কম, অর্থাৎ এইখানে যদি আজকে বাজার মূল্য 30,000 টাকা থাকতো এবং ক্রয় মূল্য 35,000 টাকা থাকতো তাহলে কিন্তু আমি বাজার মূল্য 30,000 টাকা ধরতাম। সো খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটির ব্যালেন্স কম সেই ব্যালেন্সটি আমি ধরবো। সো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে আমার যদি সমাপনী মজুদ পণ্যের দুটি ব্যালেন্স দেওয়া থাকে তাহলে আমি সমন্বয়টি কি করব। আচ্ছা এরপরে সেকেন্ড যে আমাদের সমন্বয়টি রয়েছে এই সমন্বয়টি একটু দেখো। শিক্ষানবিশ স্যালামি 2 বছরের জন্য আদায় হয়েছে 10,000 টাকা। বন্ধুরা তোমরা আমাদেরকে দেখি, আমি একটু দেখাই যে তোমরা কে কে এই যে সমন্বয়টি 2 বছরের জন্য আদায় হয়েছে 10,000 টাকা, এখানে আমাকে এই প্রশ্নের উত্তরটি দাও যে শিক্ষানবিশ স্যালামি যদি 2 বছরের জন্য আদায় হয়ে থাকে 10,000 টাকা, তাহলে 2 বছর সেকেন্ড বছরের জন্য যে শিক্ষানবিশ স্যালামিটি আদায় হয়েছে এটি প্রতিষ্ঠানের জন্য কি? এটি কি প্রতিষ্ঠানের জন্য আয়, এটি কি প্রতিষ্ঠানের জন্য ব্যয়, বা এটি কি প্রতিষ্ঠানের জন্য দায়, বা এটি কি? এটি তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তার মাঝে আমরা একটু দেখে নিব যে আমাদের সাথে আর কোন কোন বন্ধুরা জয়েন করেছে। আমাদের সাথে নাসির জয়েন করেছে, আমাদের সাথে সুপ্তা জয়েন করেছে, আমাদের সাথে অনেক জয়েন করেছে। আমাদেরকে ওই প্রশ্নটির উত্তর মোস্তফা আমাদেরকে সঠিক উত্তর দিয়েছিল, রানা আমাদেরকে সঠিক উত্তর দিয়েছিল, আমাদেরকে সুমন সঠিক উত্তর দিয়েছিল। বন্ধুরা তোমরা যারা যারা এই যে আমাদের সাথে
আমাদের সাথে সঠিক উত্তর দিয়ে আমাদের সাথে যে জয়েন করতেছো এবং আমাদেরকে হেল্প করছে তাদেরকে কিন্তু বিগ থ্যাঙ্কস। কিন্তু তোমাদের এই যে রেসপন্স বন্ধুরা, আমার তোমাদের সবসময় মনে রাখবে এই রেসপন্সটি কিন্তু আমাদের এই যে এই ক্লাসটি নেওয়ার যে আমরা যে ক্লাসটি নেওয়ার চেষ্টা করি এটি বন্ধুরা। আমি তোমাদের সাথে একটা খুব ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। আমি গতকাল 10 মিনিট স্কুলে যে লাইভ গ্রুপটি রয়েছে সেখানে আমি ব্রাউজ করতেছিলাম, তো হঠাৎ করে আমি একটি পোস্ট দেখলাম যেখানে তোমাদের একজন বন্ধু সে একটি পোস্ট করেছে যে কিভাবে সাকিব বিন রশিদ ভাইয়ার ভিডিও গুলো তাকে তার অ্যাডমিশন পিরিয়ডে কিভাবে তাকে অনেক বেশি মোটিভেট করেছে এবং তাকে হেল্প করেছে। দেখো বন্ধুরা, তোমরাও কিন্তু আমাদের এই যে পোস্ট গুলো করতে পারো। এই পোস্ট গুলো কিন্তু আমাদের যে ইনস্ট্রাক্টররা রয়েছে, আমাদের যে প্রোডাকশন ম্যানেজাররা রয়েছে, আমাদের যে পুরো 10 মিনিট স্কুলের টিম রয়েছে, এই টিমের জন্য এগুলোই কিন্তু আমাদের মোটিভেশন বন্ধুরা। এবং আমরা কিন্তু এই যে তোমাদেরকে আমরা হেল্প করতে পেরেছি এটির জন্যই আমাদের কাজ করে যাচ্ছি। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের এক্সপেরিয়েন্স, তোমাদের সমস্যা, তোমাদের চিন্তা ভাবনা, ইভেন তোমাদের আইডিয়া 10 মিনিট স্কুল নিয়েছে ভাই এটি করা যায়, এগুলো অবশ্যই কিন্তু আমাদের সাথে সবসময় শেয়ার করতে থাকবে। আচ্ছা, আমরা একটু দেখে নেই যে আমাদেরকে কারা কারা উত্তর দিয়েছে। আচ্ছা, আমাদেরকে আকিকুল ইসলাম সালমান আবার বলেছে যে দায়। আচ্ছা, সুমন সুকন বলেছে আয়, অভিজিৎ পল বলেছে দায়। আচ্ছা, তো যারা যারা আমাদেরকে দায় উত্তর দিয়েছে তাদেরকে থ্যাঙ্কস এবং কংগ্রেচুলেশন। উত্তরটি হবে দায়। বন্ধুরা, তোমরা প্রশ্নটি আবার একটু শোনো। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে এই যে শিক্ষানবী ইসলামী 2 বছরের জন্য আদায় হলো। তো শিক্ষানবী ইসলামী 2 বছরের জন্য, এই বছরের জন্য এবং নেক্সট বছরের জন্য। তো একটু চিন্তা করো যে নেক্সট বছরের জন্য সেকেন্ড যে ইয়ারটি, সেটি প্রবাবলি ধরো যে আমরা যেহেতু এখন 2018 আছি, 2018, সো নেক্সট ইয়ারটি প্রবাবলি 2019। সো এই যে 2019 সালে, সো 2019 সালে যে শিক্ষানবী সালামিটি আয় হচ্ছে এইটি কি বন্ধুরা? এবং এই সঠিক উত্তরটি হচ্ছে 2019 সালের শিক্ষানবী সালামিটি হচ্ছে দায়। আচ্ছা, আমি তোমাদেরকে একটু কুইজের আনসারটি এখন কেন দায় বন্ধুরা। শিক্ষানবী সালামি এই জিনিসটি কি? এই জিনিসটি শিক্ষানবী সালামি। বন্ধুরা সবসময় মনে রাখবে, শিক্ষানবী সালামির সাথে যদি তোমাকে কোনো কিছু মেনশন না করা হয় যে শিক্ষানবী সালামি প্রদান করা হয়েছে, এটি যদি মেনশন না করে দেওয়া হয় তাহলে শিক্ষানবী সালামি সব সময় একটি আয়। সো শিক্ষানবী সালামি ইন জেনারেল একটি আয়, রাইট বন্ধুরা? এখন বন্ধুরা, তোমার একটি আয় তুমি 2 বছরের জন্য পেয়ে গেছো। এখন বন্ধুরা, তুমি তো 2018 সালের জন্য শিক্ষানবী সালামি পাওয়ার জন্য তোমার কাজটি করেছো, কিন্তু 2019 সালের শিক্ষানবী সালামি পাওয়ার জন্য তুমি কি 2019 সালে টাইম ট্রাভেল করে গিয়ে কাজ করতে পেরেছো? পারোনি। অর্থাৎ তোমার 2019 সালের যে কাজটি রয়েছে সেটি এখনো করা হয়নি। সো বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, তুমি 2019 সালের যে পেমেন্টটি পেয়েছো সেই পেমেন্টের কাজটি তুমি এখনো করোনি। তার মানে কি বন্ধুরা? তুমি অগ্রিম একটি পেমেন্ট পেয়ে গেছো। এবং ওরা সবসময় মনে রাখবে, সো তোমার কি করতে হবে? তোমার 2019, তুমি এখন তো পেমেন্টটা পেয়ে গেছো, কিন্তু তোমার 2019 সালে এই কাজটা করে দিতে হবে। সো তোমার একটি দায় রয়েছে। সো আয় যখনই অগ্রিম হয়ে যায়, সুতরাং বন্ধুরা এই যে আয় যদি কখনো অগ্রিম হয়, অর্থাৎ অগ্রিম আয়, বন্ধুরা মনে রাখবে অগ্রিম আয় সব সময় ব্যবসায়ের জন্য একটি দায়। সো এই কারণে বন্ধুরা শিক্ষানবী সালামি, অগ্রিম শিক্ষানবী সালামিটি যেটা আমি পাবো, এটি হচ্ছে বন্ধুরা আমার ব্যবসায়ের জন্য দায়। আচ্ছা, তো এটি আচ্ছা, এখন বন্ধুরা আমরা একটু আবার সমন্বয়টিতে চলে আসি যে শিক্ষানবী সালামি 2 বছরের জন্য আদায় হয়েছে 10,000 টাকা। তাহলে বন্ধুরা আমার ইমপ্লিমেন্টেশন কি হবে? তার আগে বন্ধুরা আমরা কিন্তু এটা সমন্বয় জাবেদাটা করে ফেলতে পারি। তো সমন্বয় জাবেদাটি কি বন্ধুরা? আমরা অগ্রিম শিক্ষানবী সালামি পেয়েছি এবং বন্ধুরা এই অগ্রিম শিক্ষানবী সালামি আদায় হয়েছে 10,000 টাকা। তার মানে বন্ধুরা আমরা অগ্রিম শিক্ষানবী সালামি এটির জাবেদাটি কি হবে? অগ্রিম শিক্ষানবী সালামি আদায় হবে। বন্ধুরা আমি যেহেতু অগ্রিম শিক্ষানবী নগদে পেয়েছি, আমি লিখতে পারি নগদান হিসাব ডেবিট 10,000 টাকা। এখন বন্ধুরা আমি যেহেতু শিক্ষানবী সালামিটা আয়, তো আমি লিখতে পারি শিক্ষানবী সালামি হিসাব ক্রেডিট। শিক্ষানবী সালামি হিসাব ক্রেডিট আমরা কত টাকা লিখবো বন্ধুরা? তোমরা একটু বলো তো। আমি কি শিক্ষানবী সালামি ক্রেডিট হিসাব 10,000 টাকা লিখে দিব? আচ্ছা, আমি লিখে দিলাম 10,000 টাকা।
এখন তোমরা একটু দেখে বলো তো বন্ধুরা, যে আমার এই যে শিক্ষানবিশ সালামি 10,000 টাকা রয়েছে এর মধ্যে কি সবগুলো আমি করেছিলাম, নাকি অগ্রিম অগ্রিম শিক্ষানবিশ সালামি বলেও কিছু একটি ছিল? হ্যাঁ বন্ধুরা, অগ্রিম শিক্ষানবিশ সালামি ছিল। তো আমি যদি এখানে 10,000 টাকা লিখে দিই, তাহলে তো বন্ধুরা আমার ডেবিট এবং ক্রেডিট সেম হয়ে গেল। আমার অগ্রিম শিক্ষানবিশ সালামি কত টাকা? আমার 2 বছরের জন্য শিক্ষানবিশ সালামি ছিল 10,000 টাকা, রাইট? সো আমার 1 বছরের জন্য শিক্ষানবিশ সালামি হচ্ছে 5,000 টাকা। সো আমি 1 বছরের শিক্ষানবিশ সালামি 5,000 টাকা, তাহলে আমার সেকেন্ড ইয়ারে 5,000 টাকা বকেয়া আছে। সো অগ্রিম শিক্ষানবিশ সালামিও 5,000 টাকা, এবং এই যে বন্ধুরা যেই শিক্ষানবিশ সালামি এই বছর আয় হয়েছে তার অ্যামাউন্টও হচ্ছে 5,000 টাকা। সো আমাদের এই সমন্বয়টির জাবেদা হচ্ছে নবদান হিসাব ডেবিট 10,000 টাকা, শিক্ষানবিশ সালামি হিসাব ক্রেডিট 5,000 টাকা, অগ্রিম শিক্ষানবিশ সালামি হিসাব ক্রেডিট 5,000 টাকা। আচ্ছা, সো এই জাবেদাটার ইমপ্লিকেশনস গুলো কি কি হবে, ইমপ্লিকেশনস গুলো আমরা করে ফেলি। নবদান হিসাব, বন্ধুরা নবদান হিসাব কোথায় যাবে? আচ্ছা তোমরা সবাই জানো, আমি বিশ্বাস করি তোমরা সবাই জানো, নবদান হিসাব হচ্ছে একটি চলতি সম্পদ। সো এটি যাবে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীটা আমি লিখবো চলতি সম্পদ নামে, হেডলাইনে আমি লিখবো নবদান হিসাব নবদান হিসাব 10,000 টাকা, রাইট বন্ধুরা? আচ্ছা, তারপরে আমাকে কি বলা হয়েছে? শিক্ষানবিশ সালামি হিসাব ক্রেডিট 5,000 টাকা। আচ্ছা, সো শিক্ষানবিশ সালামি হিসাব একটি কি বন্ধুরা তোমরা বলো তো? হ্যাঁ, শিক্ষানবিশ সালামি হিসাব আমরা একটু আগেই বলছি একটি আয়। সো আয় কই যায় বন্ধুরা? আয় যায় হচ্ছে বিশদ বিবরণীতে। সো আচ্ছা, শিক্ষানবিশ সালামি একটি অপরিচালনা অপরিচালন আয়। সো বন্ধুরা অপরিচালন আয়ের আন্ডারে হেডলাইনে বন্ধুরা আমরা লিখবো শিক্ষানবিশ সালামি। সো বন্ধুরা শিক্ষানবিশ সালামি অপরিচালন আয়তে কত হবে? 5,000 টাকা। কারণ বন্ধুরা আমি যে পুরো 10,000 টাকা পেয়েছিলাম, এই পুরো 10,000 টাকা কিন্তু আমার শিক্ষানবিশ সালামি আয় না, এর মধ্যে অগ্রিম শিক্ষানবিশ সালামি আছে, যেটি আমরা আগে আইডেন্টিফাই করেছি, যেটি হচ্ছে একটি দায়। এখন বন্ধুরা তাহলে আমাদের অগ্রিম শিক্ষানবিশ সালামি কই যাবে? হ্যাঁ, অগ্রিম শিক্ষানবিশ সালামি বন্ধুরা চলতি দায় নামে আর্থিক অবস্থার বিবরণীতে চলে আসবে। সো আর্থিক অবস্থার বিবরণীতে আমরা লিখবো অগ্রিম শিক্ষানবিশ সালামি। এটি কত টাকা বন্ধুরা? এটি হচ্ছে 5,000 টাকা। সো বন্ধুরা আমরা বলতে পারি এটি হচ্ছে আমাদের সেকেন্ড যে সমন্বয়টি রয়েছে সেই সমন্বয়টির অ্যান্সার। অর্থাৎ আমার নগদান হিসাবে ডেবিট, এই কারণে আমার আর্থিক অবস্থার মধ্যে নগদান হিসাব 10,000 টাকা হবে। আমার অগ্রিম শিক্ষানবিশ সালামি হিসাব এটা চলতি দায়, এই কারণে চলতি দায়ে যাবে। এবং আমার শিক্ষানবিশ সালামি একটি আয়, তো এটি আবার একটি আয়ে যাবে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের যে কোনো আয় যদি বকেয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা সমন্বয়টি কিভাবে সলভ করব। তোমরা একটু আমাদের 3 নাম্বার সমন্বয়টি দেখো। 3 নাম্বার সমন্বয়টি কি? 3 নাম্বার সমন্বয়টি হচ্ছে ক্যাশ বক্স। ক্যাশ বক্স, আচ্ছা বন্ধুরা দুঃখিত, তোমাদের এখানে হবে ক্যাশ বক্স থেকে, ক্যাশ বক্স থেকে 500 টাকার দুটি নোট চুরি হয়েছে। বন্ধুরা এই সমন্বয়টি জাবেদাটি কি হবে তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, এবং এর সাথে সাথে অবশ্যই তোমরা অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ আমার কাছে তোমরা খুব ভালো রেসপন্স করতেছো। এবং বন্ধুরা এই আর্থিক অবস্থার বিবরণীর এই সমন্বয়গুলো আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম আমার কাছে কিন্তু এই সমন্বয়গুলো সবচেয়ে বেশি কনফিউজিং ছিল, যে সমাপনী মজুদ পণ্যের দুটি ব্যালেন্স দেওয়া আছে, আমি কি করব, কোন ব্যালেন্সটি লিখবো, আর্থিক অবস্থা, তারপরে হচ্ছে যে শিক্ষানবিশ সালামি অগ্রিম শিক্ষানবিশ সালামি একটি কি। এবং আমি তোমাদের সাথে একটি গল্প শেয়ার করি, আমার খুব মজার একটি অভিজ্ঞতা ছিল। আমার প্রথম হিসাব বিজ্ঞান এমসিকিউ পরীক্ষায় আমাদের একটি কুইজ ছিল প্রবলেম, আমি 20টিতে, এটা আমার জীবনের প্রথম হিসাব বিজ্ঞান পরীক্ষা, আমি 20-এ 19 পেয়েছিলাম। আমি একটি প্রশ্ন আমি পারিনি, কোনটি জানো বন্ধুরা? যে আয় যদি বকেয়া হয় তাহলে কি হবে। আমরা কিন্তু আজকে জেনে গিয়েছি যে আয় যদি বকেয়া হয় তাহলে সেটি হবে দায়। তো বন্ধুরা আশা করি তোমরা আমার মতো 20-এ 19 পাবে না, তোমরা আশা করি সবাই
20-এ 20ই ভাগ। আমরা একটু দেখে নিই যে বন্ধুরা আমাদের সাথে এই লাইভ ক্লাসটিতে আর কে কে জয়েন করেছে। আচ্ছা, আমাদের সাথে নওয়াজ জয়েন করেছে। আচ্ছা, আমাদেরকে হৃদয় প্রশ্ন করেছে যে অলিক সম্পদ কি। হৃদয়, অলিক সম্পদ হচ্ছে আমার এমন অনেক ধরনের সম্পদ রয়েছে যেই সম্পদগুলোকে আমি হয়তো আমার কোনো ট্যানজিবল না, আমি সম্পদগুলোকে টাচ করতে পারি না। এই ধরনের দুটি সম্পদ রয়েছে, একটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদ, অলিক সম্পদ। তো আমার অনেক ধরনের সম্পদগুলো আমি কখনো, আমার প্যাটেন্ট রয়েছে, আমার ট্রেডমার্ক রয়েছে, এই ধরনের সম্পদগুলো, এই ধরনের সম্পদগুলি হচ্ছে অলিক সম্পদ। আচ্ছা আচ্ছা, আমাদেরকে অলরেডি অনেক উত্তর দিয়েছে। আমাদেরকে জাবেদ বলেছে যে চুরির 500 টাকা দুটি নোট নগদ তহবিল থেকে বাদ হবে। থ্যাংক ইউ জাবেদ তোমার অ্যান্সারের জন্য। আচ্ছা, নাবিলা বলেছে যে বিবিধ ক্ষতি হিসাব ও নগদান হিসাব। আচ্ছা নাবিলা, তুমি আমাদেরকে একটু আরেকটু স্পেসিফিক করে জানো যে আসলে জাবেদাটি কি, বিবিধ ক্ষতি হিসাব কি ডেবিট নাকি নগদান হিসাব ডেবিট? আচ্ছা, শ্রাবন্তী আমাদেরকে কমেন্ট করেছে যে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা শ্রাবন্তী, বিগ কংগ্রেচুলেশন। শ্রাবন্তী আমাদেরকে প্রথম স্পেসিফিকলি উত্তরটি দিয়েছে, হ্যাঁ উত্তরটি হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, তারপরে আমাদেরকে কি কি উত্তর দিয়েছে? আওয়াজ জয়েন করেছে, আনোয়ার আমাদের সাথে জয়েন করেছে, আমাদেরকে ফয়সাল অনেকও সঠিক উত্তর দিয়েছে, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা হ্যাঁ, সো বন্ধুরা আমাদের এই জাবেদা ক্যাশবক্স থেকে 500 টাকার নোট চুরি হয়েছে, এই জাবেদাটির, এই সমন্বয়টির প্রথমত সমন্বয় জাবেদা হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা বন্ধুরা, আমাদের এই 3 নাম্বার যে সমন্বয় জাবেদাটি রয়েছে, সেই সমন্বয় জাবেদাটি অ্যান্সারটি হচ্ছে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, কেন বিবিধ ক্ষতি হিসাব ডেবিট বা কেন নগদান হিসাব ক্রেডিট? দেখো বন্ধুরা, আচ্ছা বন্ধুরা, এর আগে একটু আমি এখানে, দেখো তোমরা কিন্তু অনেকে হয়তো খেয়াল করেছো আমি এখানে কোনো টাকার অঙ্ক লিখি কেন বন্ধুরা? আচ্ছা, এখানে টাকার অঙ্ক কত হবে বলতো? ক্যাশ বক্স থেকে 500 টাকার দুটি নোট চুরি হয়েছে, সেখানে টাকার অঙ্ক কি 500 টাকা হবে? না বন্ধুরা। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো এটাও স্পেসিফিক করে ফেলেছো যে এখানে বলা আছে দুটি নোট চুরি হয়েছে, সো 500 টাকার 500 টাকার দুটি নোট মানে বন্ধুরা টোটাল আমার ক্যাশ বক্স থেকে 1000 টাকা চুরি হয়েছে। এই কারণে বন্ধুরা আমাদের জাবেদার অ্যান্সারটি হবে, অর্থাৎ টাকার অঙ্ক হবে 1000। সো বন্ধুরা, আমাদের 3 নম্বর যে সমন্বয়টি রয়েছে, সেই সমন্বয়টির জাবেদা হচ্ছে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট 1000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 1000 টাকা। সো এখন বন্ধুরা কেন? বন্ধুরা দেখো, যে কোনো ধরনের চুরি, চুরি হয়েছে, আমরা জানি চুরি, যে কোনো ধরনের চুরি কিংবা ধরো যে কোনো ধরনের তোমার দুর্ঘটনার কারণে তোমার ব্যবসার যে ক্ষতিগুলো হয়ে থাকে, সেই ক্ষতিগুলোকে কিন্তু বন্ধুরা আমরা বিবিধ ক্ষতি নামে বলে থাকি। এখানে বন্ধুরা তোমার পথিমধ্যে ছিনতাই হতে পারে, তোমার ব্যবসায় আগুন লাগার কারণে যে ক্ষতি হয় সেই ক্ষতিকেও আমরা বিবিধ ক্ষতি বলতে পারি। সো বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে যেই ক্ষতিগুলো আমার বিভিন্ন দুর্ঘটনার কারণে হয়ে থাকে, অনেক সময় আমি বিভিন্ন দুর্ঘটনায় পড়ে আমার ছিনতাই হয়ে যেতে পারে, আমার ব্যবসায় পণ্য ডুবে যেতে পারে, এই যে ক্ষতিগুলো, এই ক্ষতিগুলোকে আমি বিবিধ ক্ষতি বলি। সো এই কারণে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। এবং বন্ধুরা সবসময় মনে রাখবে যে কোনো ধরনের ক্ষতিকে আমরা ডেবিট বলি, কারণ বন্ধুরা এটি ব্যবসায়ের, এটি বন্ধুরা আমার যে এই যে রেভিনিউ হ্রাস পেয়েছে এবং এই ক্ষতি হিসাবগুলোকে আমরা ডেবিট বলি, তাই বিবিধ ক্ষতি হিসাব ডেবিট 1000 টাকা। আচ্ছা, সেকেন্ডলি নগদান হিসাব ক্রেডিট 1000 টাকা। এটি তোমরা আশা করি সকলেই বুঝতে পেরেছো যে নগদান হিসাব, সো এটা একটা সম্পদ। সো বন্ধুরা, যখন আমরা যে কোনো সম্পদ এই যে হ্রাস পায়, সম্পদ হ্রাস পেলে যেটি হয়, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। কারণ কি? সম্পদের নরমাল ব্যালেন্স হচ্ছে ডেবিট। সো যেহেতু সম্পদের নরমাল ব্যালেন্স ডেবিট, আমি এই কথাটি তোমাদেরকে বারবার বলি যে আমরা কিভাবে আইডেন্টিফিকেশন করব যে যাবে কোনটি ডেবিট এবং ক্রেডিট হবে। বন্ধুরা এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে সম্পদের নরমাল ব্যালেন্স ডেবিট,
সম্পদ হ্রাস পেয়ে সেটি ক্রেডিট হয়। বন্ধুরা একটা জিনিস সবসময় মনে রাখবে, আমাদের হিসাব বিজ্ঞানের বেসিক যে কোড জিনিসটি, এই কোড জিনিসটা হচ্ছে তোমার এটি। তোমরা দেখবে আমরা যখনই যা কিছুই পড়ি, আমরা রেওয়া মিল পড়ি, আমরা আর্থিক অবস্থা বিবরণী পড়ি, আমরা নগদ প্রবাহ বিবরণী পড়ি, আমরা খতিয়ান পড়ি, আমরা নগদান বই পড়ি, আমরা হিসাবের যেই কয়টা বই করি তার প্রত্যেকটি সলভ করার জন্য দেখবি যে আমরা বারবার এই ধরনের একটি কাজ করে থাকি, এবং এটি হচ্ছে জাবেদা। সো বন্ধুরা সবসময় মনে রাখবে যে জাবেদার আইডিয়াটি ক্লিয়ার হওয়া খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সো প্রত্যেকটি সমন্বয়ে জাবেদা দ্বারা সলভ করার চেষ্টা করবে। কখনো এইখান থেকে সমন্বয় থেকে এইখানে জাম্প করার চেষ্টা করো না, রাদার তুমি সমন্বয় থেকে প্রথমে জাবেদাটি করো যে আসলে এই ঘটনাটির কারণে জাবেদার কি হয়েছে, তারপর তুমি দেখবে যে এই জাবেদাই তোমাকে বলে দিবে যে তোমার কোথায় যাওয়া দরকার। দেখো আমরা খুব সিম্পলি বলতে পারি, আমরা বিবিধ ক্ষতি হিসাব এটি কোথায় যাবে। বন্ধুরা আমরা কিন্তু আয় ব্যয় যখন পড়াশোনা পড়েছিলাম যে বিবিধ ক্ষতি হচ্ছে এক ধরনের অপরিচালন ব্যয়। সো ব্যয় কোথায় যায় বন্ধুরা, আমরা খুব সিম্পলি বের করে ফেলতে পারি, ব্যয় যায় হচ্ছে বিশদ বিবরণী। সো আমি এখানে লিখবো অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় হেডলাইন আন্ডারে যাবে হচ্ছে বিবিধ ক্ষতি। সো বিবিধ ক্ষতি কত টাকা হবে বন্ধুরা, বিবিধ ক্ষতি হবে 10,000 টাকা। সো বন্ধুরা দেখেছো যে তুমি যখন জাবেদা করবে, তোমার জাবেদা করার পরে তোমার জন্য কিন্তু তোমার খুব সিম্পল হয়ে যাবে যে তুমি কোন বিবরণীতে তোমার এটা হবে, কারণ তুমি জানো যে আসলে ব্যয় কোন বিবরণীতে যায়, আয় কোন বিবরণীতে যায়, ক্ষতি কোন বিবরণীতে যায়। সো তুমি কখনোই এখান থেকে কিন্তু বন্ধুরা এটা মনে রাখো যে কখনোই এখান থেকে এইখানে জাম্প করার চেষ্টা করো না যে তুমি ক্যাশ বক্স, আমি বললাম যে ক্যাশ বক্স থেকে 1,000 টাকার নোট চুরি হয়েছে, সাথে সাথে তুমি এটা চিন্তা করার জন্য না আচ্ছা ঠিক আছে তাহলে বিশদায় বিবরণীতে কি হবে, রাদার তুমি এইভাবে চিন্তা করার চেষ্টা করো যে আচ্ছা তাহলে জাবেদাটি কি, জাবেদাটি হচ্ছে বিবিধ ক্ষতি হিসাব টেবিল, নগদান হিসাব ক্রেডিট। সো যেহেতু জাবেদাটি এরকম, তারপরে আমি দেখি তাহলে জাবেদা আবার দুটি পার্ট আছে, একটা হচ্ছে বিবিধ ক্ষতি আর একটা হচ্ছে নগদান হিসাব। তারপরে তুমি চিন্তা করো তাহলে বিবিধ ক্ষতি কই যায়, বিবিধ ক্ষতি ফার্স্টে তুমি দেখলে যে অপরিচালন ব্যয়, আচ্ছা তাহলে নগদান হিসাব কই যায় বলে তো বন্ধুরা, হ্যাঁ নগদান হিসাব আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ, চলতি সম্পদ হেডলাইনে বন্ধুরা নগদান হিসাব। সো আচ্ছা এখন দেখো, এখন একটি ইম্পর্টেন্ট জিনিস, নগদান হিসাব এখানে কি করা হয়েছে, ক্রেডিট। সো নগদান হিসাবে এখানে মাইনাস হবে, এই আইডিয়াটা তোমাদেরকে বুঝে। ধরো এই সমন্বয়টির আগে ব্যালেন্সে বলা ছিল যে আমি এখানে লিখি নগদান 10,000, তার মানে হচ্ছে মানে এই প্রতিষ্ঠানে নগদানের ব্যালেন্স 10,000। সো যখন আমি চলতি সম্পদে লিখবো তখন কিন্তু অটোমেটিক্যালি আমার নগদানের ব্যালেন্স বলা থাকবে 10,000। এই ক্রেডিট অর্থাৎ 1,000 টাকা কি হবে, 1,000 টাকা এই যে বন্ধুরা এইখান থেকে মাইনাস হবে, এখান থেকে মাইনাস হয়ে 1,000 টাকা মাইনাস, সো ব্যালেন্সটি দাঁড়াবে হচ্ছে 9,000 টাকা। তোমরা বুঝতে পারছো বন্ধুরা যে আমাদের নগদান হিসেবে ক্রেডিট হওয়া মানে নগদানের যে ব্যালেন্সটি আর্থিক অবস্থার বিবরণীতে থাকবে, সেই ব্যালেন্সটি থেকে আমি যত টাকা ক্রেডিট হয়েছে সেই টাকাটি মাইনাস করে দেবো। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের বিবিধ ক্ষতি সংক্রান্ত যে কোনো লেনদেন আমরা কিভাবে হ্যান্ডেল করব। আচ্ছা তো তোমাদের জন্য এখন ফোর্থ যে সমন্বয়টি, সেই সমন্বয়টি দেখা আমাদের ফোর্থ সমন্বয়টি বলেছে অব্যবহৃত মণিহারি 1,000 টাকা। বন্ধুরা এর সাথে তোমরা মনে রাখো ওই প্রতিষ্ঠানের রেওয়া মিলে মণিহারি খরচ বলে দেওয়া হয়েছে 2,000 টাকা। তো বন্ধুরা তোমরা আমাকে একটু বলে দাও যে এই ক্ষেত্রে সমন্বয় জাবেদাটি কি হবে, অর্থাৎ যখন তোমাকে বলে দেওয়া হয়েছে যে অব্যবহৃত মণিহারি, তোমাকে বলে দেওয়া হয়েছে যে অব্যবহৃত মণিহারি 1,000 টাকা এবং সেই প্রতিষ্ঠানের রেওয়া মিলে বা সেই প্রতিষ্ঠানের মণিহারি খরচের ব্যালেন্স দেওয়া আছে 2,000 টাকা। এই ক্ষেত্রে বন্ধুরা তোমরা আমাকে প্রথম যে অ্যান্সারটি দিবে সেটি হচ্ছে ওই প্রতিষ্ঠানে, অর্থাৎ যে প্রতিষ্ঠানে আমরা কথা বলছি সেই প্রতিষ্ঠানের বর্তমান হিসাবকালে মণিহারি খরচ কত। ঝটপট তোমরা আমাকে একটু কমেন্টে উত্তর দিয়ে জানাবে। এবং বন্ধুরা তোমরা এই উত্তর দেওয়ার মানে আবারও বলে দেই
যে আমাদের এই যে লাইভ ক্লাসটি রয়েছে এগুলো কিন্তু তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করো। বন্ধুরা একটি জিনিস আমি যখন আমার লাইভ ক্লাসগুলো করতাম বা আমরা যখন এখনো চিন্তা করি, যে চিন্তা করার চেষ্টা করি যে আমি 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 ঢাকা সিটিতে আমার পড়ালেখাটি করেছি, আমি হয়তো যে স্যারের কাছে গিয়ে ক্লাস করতে পারতাম, আমি হয়তো যে কলেজে বা স্কুলে গিয়ে ক্লাস করতে পারতাম, বা আমি এখন যে ইউনিভার্সিটিতে ক্লাস করি, আমাকে আমার টিচাররা যে মেটেরিয়াল গুলো প্রোভাইড করে হয়তো এই মেটেরিয়াল গুলো সবাই পায় না, সবাই হয়তো আমার মতো ঢাকা শহরে থেকে পড়ালেখা করতে পারে না। কিন্তু আমাদের এই যে আমাদের আইসিটি ডেভেলপমেন্ট, এতে কি হয়েছে, আমাদের সবার কাছে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো তুমি যখন আমাদের এই ভিডিওগুলো শেয়ার করো, তখন কি হয়, যে এই ছেলেটার কাছে হয়তো ফেসবুক অ্যাকাউন্টই রয়েছে, ওর কাছে হয়তো এই ভিডিওটি শেয়ার হতে পারে, একটি ছেলে হয়তো আজকে এই ক্লাসটি দেখতে পারে এবং যার এর পরের দিন পরীক্ষাতে এটি কাজে লাগতে পারে। সো বন্ধুরা তোমরা প্লিজ 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 এই যে আমাদের একসাথে যে শেখার যে আইডিয়াটা, এটিকে একটু প্রমোট করো। তোমরা একটু আমাদের লাইভ ক্লাসের ভিডিওগুলো কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে মানুষকে ইনভলভ করে দাও, যাতে তোমাদের সকল বন্ধুরা তোমাদের সাথে এই লাইভ ক্লাসটি করতে পারে। আচ্ছা, আমরা এখন একটু দেখে নিই যে আমাদের সাথে কে কে আমাদেরকে উত্তর দিয়েছে এবং জয়েন করেছে। আমাদের সাথে কিন্তু সাজিদ ইসলাম রয়েছে, আমাদের সাথে ইমতিয়াজ রয়েছে, আমাদের সাথে শিবু রয়েছে, শিবু ইন্ডিয়া থেকে আমাদের সাথে জয়েন করেছে। থ্যাংক ইউ শিবু। দেখেছো বন্ধুরা, আমাদের এই যে আইসিটি যে রিচটি, আমাদের রিচটি অনেক বড় হতে পারে তোমরা যদি এই কমেন্টগুলো শেয়ার করে থাকো। আচ্ছা, আমরা প্রশ্ন করেছিলাম যে মনিহারি খরচ আমাদেরকে, রাব্বি আমাদের সাথে জয়েন করেছে। আচ্ছা, আমাদেরকে আহমেদ প্রথমে অ্যান্সার দিয়েছে 1000 টাকা। আচ্ছা, আজিম বলেছে অ্যাসেটস। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 1000 টাকা, অর্থাৎ সেই বছরের মনিহারি খরচ এর ব্যালেন্সটি হচ্ছে, অর্থাৎ মনিহারি খরচ হচ্ছে 1000 টাকা। আচ্ছা, আমাদেরকে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে আমাদের বন্ধু ফয়সাল। ফয়সাল আমাদেরকে প্রশ্ন করেছে যে বিজ্ঞাপনের খরচ 1/3 অংশ কিভাবে বিলম্বিত করবো। ফয়সাল তোমাকে বলে দেই যে বিজ্ঞাপনের খরচ 1/3 অংশ যখন তোমার বিলম্বিত করতে হবে, তখন তোমার জাবেদাটি কি হবে, তখন তোমার জাবেদাটি হবে বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, বিলম্বিত বিজ্ঞাপন ক্রেডিট, এবং এইখানে টাকা হবে যতটুকু বিজ্ঞাপন তোমাকে অবলোকন করতে হবে। সো যখন তোমাকে বলবে 1/3 অংশ বিলম্বিত করতে হবে, তার মানে 2/3 অংশ অবলোকন করতে হবে। সো তোমার জন্য ধরো 3000 টাকা, 1/3 অংশ অবলোকন করতে হবে 1000 টাকা, বিলম্বিত করতে হবে 1000 টাকা, তার মানে বাকি যে 2000 টাকা এটি হচ্ছে বিলম্বিত করতে হবে, এটি হচ্ছে অবলোকন করতে হবে। সো যখন এটা অবলোকন করতে হবে, সো জাবেদাটি হবে বিজ্ঞাপন খরচ ডেবিট, বিলম্বিত বিজ্ঞাপন ক্রেডিট, এবং বন্ধুরা টাকার ব্যালেন্স হবে 2000 টাকা। তো আশা করি তুমি তোমার উত্তরটি পেয়ে গেছো। আচ্ছা, অনেকেই আমাদেরকে উত্তর দিয়েছে 1000 টাকা। আচ্ছা, নুরুন নাহার আমাদের সাথে শেষ সময় এসে জয়েন করেছে, নুরুন নাহার তোমাকেও ওয়েলকাম। আচ্ছা, সো আমাদের এই সলিউশনটি, আমাদের উত্তরটি হচ্ছে অব্যবহৃত মনিহারি 1000 টাকা, এবং মনিহারি খরচ যদি 2000 টাকা ব্যালেন্স থাকে, তাহলে আমাদের যেটি হবে সেটা হচ্ছে যে ওই বছরে মনিহারি এবছরের মনিহারি খরচ হচ্ছে 1000 টাকা। আচ্ছা, তো বন্ধুরা এই ক্ষেত্রে জাবেদাটি কি হবে, বা এই ক্ষেত্রে আমরা আর্থিক বিবরণীতে আমাদের সলভটি কি দেখাবো, যখন আমাদেরকে বলে দেওয়া হবে মনিহারি খরচ, দেখো বন্ধুরা এখানে আমাকে দুটি জিনিস আইডেন্টিফাই করতে হবে। এক, আমার প্রতিষ্ঠান মনিহারি খরচ নামে 2000 টাকা অ্যাড করেছে। সো বিশদায় বিবরণীতে মনিহারি খরচ নামে 2000 টাকার ব্যালেন্স দেওয়া রয়েছে, রাইট বন্ধুরা। এবং আরেকটি জিনিস, এখন বন্ধুরা আমাকে বলা হয়েছে অব্যবহৃত মনিহারি 1000 টাকা। সো বন্ধুরা এই ক্ষেত্রে জাবেদা কি হবে, অব্যবহৃত মনিহারি 1000 টাকার জাবেদা হচ্ছে অব্যবহৃত মনিহারি হিসাব ডেবিট, মনিহারি খরচ হিসাব ক্রেডিট, এবং বন্ধুরা এর ব্যালেন্স কত হবে, এর ব্যালেন্স হবে 1000 টাকা। সো বন্ধুরা দেখো, অব্যবহৃত মনিহারি হিসাব ডেবিট 1000 টাকা, মনিহারি খরচ হিসাব ক্রেডিট 1000 টাকা। এখন আমার ইমপ্লিকেশনস কি হবে। সো বন্ধুরা এটি হচ্ছে আমার সিনারিও,
এই সিনারিওতে আমি এখন রয়েছি। আমার সিনারিওতে আমাকে বলা হয়েছে যে আমার বিশদায় বিবরণীতে মনিহারি খরচ নামে টাকা অ্যাড করা আছে 2000 টাকা, এবং আমার সমন্বয় জাবেদাটি হচ্ছে এত। দেখো খুব ইজিলি কিভাবে সমন্বয় জাবেদা তোমাকে অনেক বেশি হেল্প করে যে কোনো ধরনের সলিউশন। সো আমার ফার্স্টে অব্যবহৃত মনিহারি টেবিল। কেন অব্যবহৃত মনিহারি টেবিল? বন্ধুরা মাথায় রাখবে মনিহারি কি? মনিহারি হচ্ছে বন্ধুরা এই আমাদের এই যে মার্কার, আমাদের এই মার্কার, আমাদের স্কেল বা কিংবা ধরো যে এই যে ডাস্টার, এগুলো হচ্ছে মনিহারি। সো আমার ব্যবসায়ের জন্য যে ছোট ছোট যে জিনিসগুলো লাগে, আমার অফিস চালানোর জন্য যে ছোট ছোট জিনিসগুলো লাগে, সো এই মনিহারি গুলো যখন অব্যবহৃত থাকে, এই মনিহারি গুলোকে আমরা খরচ ধরি কারণ এগুলো ছোট খরচ। কিন্তু দেখো এই মনিহারি গুলো যখন অব্যবহৃত থাকে, সো এইটা অব্যবহৃত রয়ে গেছে। ধরো আমরা আমাদের 10 মিনিট স্কুলের স্টুডিওর জন্য আমরা 10টি মার্কার কিনেছিলাম গত ফেব্রুয়ারি মাসের প্রথম 10 দিনের জন্য। তার থেকে 2টি মার্কার এখনো অবশিষ্ট রয়ে গেছে। এই 2টি মার্কার চিন্তা করো, এই 2টি মার্কার আমার কি অ্যাসেট, কারণ এটা থেকে আমি ভবিষ্যতে সুবিধা পাবো। সো এই কারণে অব্যবহৃত মনিহারি একটি সম্পদ। সো বন্ধুরা আমাদেরকে মাথায় রাখতে হবে অব্যবহৃত মনিহারি সবসময় সম্পদ। এবং বন্ধুরা তাহলে কি হয়েছে? সম্পদ বৃদ্ধি পেয়েছে। এবং আমরা সবাই জানি সম্পদ বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট। সো অব্যবহৃত মনিহারি ডেবিট। এবং মনিহারি খরচ কেন ক্রেডিট একটু বলো তো। মনিহারি খরচ তোমাদের তো এই প্রশ্নটি আসতে পারে যে মনিহারি খরচ তো একটি খরচ, তাহলে বন্ধুরা মনিহারি খরচ কেন ক্রেডিট? এটি আমাকে একটু কমেন্টে সবাই একটু ঝটপট করে জানিয়ে দাও যে এই সমন্বয় জাবেদায় মনিহারি খরচ কে আমরা কেন ক্রেডিটে করেছি। এর মধ্যে আমরা একটু দেখেছি যে একদম লাস্টে আমাদের সাথে কারা কারা জয়েন করেছে। আচ্ছা নুরুল রাহা জয়েন করেছে, আচ্ছা আমাদের সাথে রাত জয়েন করেছে, আমাদের সাথে এমডি ইসলাম জয়েন করেছিল, আমাদের সাথে ফয়সাল আশিক জয়েন করেছিল, ইতি আমাদের সাথে জয়েন করেছে, রাজ আমাদের সাথে রয়েছে। আচ্ছা জিদান আমাদের সাথে ক্লাসের প্রথম থেকেই রয়েছিল, মৌন আমাদের সাথে ক্লাসের প্রথম থেকেই রয়েছে, সবাইকে ধন্যবাদ। এখন লাস্ট পর্যায়ে এসে শাহরিয়ার জয়েন করেছে, নয় জয়েন করেছে, সাইজুল হক জয়েন করেছে, শিহাব আল হাসান জয়েন করেছে। আচ্ছা সো তোমাদেরকে যে প্রশ্নটি করেছিলাম যে আমাদের এই মনিহারি খরচ এটি কেন ক্রেডিট হবে, এটি আমাকে একটু ঝটপট কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে মনিহারি খরচ আমাদের কেন ক্রেডিট হবে। কানিস ফাতেমা জয়েন করেছে। আচ্ছা আচ্ছা সো আমরা যেহেতু একদম শেষ পর্যায়ে আছে, আমরা বলে দিই যে মনিহারি খরচ কেন ক্রেডিট হয়েছে। কারণ বন্ধুরা মনিহারি খরচ একটি খরচ। এখন দেখো বন্ধুরা আমার খরচ যখন হ্রাস পায়, আমি ধরেছিলাম আমার খরচ হবে কত টাকা? খরচ হবে 2000 টাকা, কিন্তু আমার অব্যবহৃত মনিহারি 1000 টাকা থাকার কারণে আমার খরচ কিন্তু 2000 টাকা হয়নি, আমার খরচ হ্রাস পেয়ে গিয়েছে। সো আমার খরচ কত? অব্যবহৃত মনিহারি যখন 1000 টাকা আর মনিহারি খরচ 2000 টাকা, আমি ধরেছিলাম খরচ 2000 টাকা, এর মধ্যে 1000 টাকা বেড়ে গেছে, বেঁচে গেছে, তার মানে খরচ হচ্ছে 1000 টাকা, রাইট? সো খরচ যখন 1000 টাকা, তো তার মানে কি আমার খরচ হ্রাস করতে হবে, কারণ আমি তো খরচ ধরে রেখেছি 2000 টাকা। আমার এই খরচ হ্রাস করার জন্য আমি কি করব বন্ধুরা? আমি এই মনিহারি খরচটিকে ক্রেডিট করছি। তো খরচ হ্রাস পেলে এটি ক্রেডিট হয়। তো বন্ধুরা খরচ হ্রাস পেলে এটি ক্রেডিট, এই কারণে মনিহারি খরচ ক্রেডিট। এখন বন্ধুরা প্রথমে আমার অব্যবহৃত মনিহারি কোথায় যাবে? অব্যবহৃত মনিহারি হচ্ছে আমার চলতি সম্পদ। সো যেহেতু অব্যবহৃত মনিহারি আমার চলতি সম্পদ, এই কারণে আমি অব্যবহৃত মনিহারি আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদ নামে লিখব। সো অব্যবহৃত মনিহারি কত হবে বন্ধুরা? অব্যবহৃত মনিহারি হবে 1000 টাকা। এখন বন্ধুরা মনিহারি খরচ ক্রেডিট রয়েছে, তাহলে আমরা কি করব? খুব সিম্পলি আমরা এইখানে অব্যবহৃত মনিহারি এটি লিখে 1000 টাকা মাইনাস করে দেব। সো দেখো, সো আলটিমেটলি আমরা কি বলেছিলাম যে আমাদের মনিহারি খরচ কত টাকা ওই বছর? 1000 টাকা। এবং দেখো বন্ধুরা বিশদে বিবরণিত মনিহারি খরচের ব্যালেন্স আসছে 1000 টাকা। সো বন্ধুরা আশা করি তোমরা সবাই আমাদের এই যে সমন্বয় রয়েছে এই সমন্বয়গুলো বুঝতে পেরেছো, যে
আমাদের সমাপনী মজুদ পণ্য থাকলে কি হয়, সমাপনী মজুদ পণ্যে দুটি ব্যালেন্স থাকলে কি হবে, কিংবা শিক্ষানবিশ আমার যে কোনো আয় যদি অগ্রিম হয়ে যায় তাহলে কি হবে, বা আমার বিবিধ ক্ষতি হলে আমার জাবেদা কি হবে, কিংবা আমার মনিহারি বা কোনো সম্পদ অব্যবহৃত থেকে গেলে কি হবে। সো যারা যারা আমাদের সাথে লাইভ ক্লাসে জয়েন করেছে এবং কমেন্ট করে আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে বিগ থ্যাংক ইউ। বন্ধুরা তোমরা যারা শেষ পর্যায়ে হয়তো জয়েন করেছো, কিংবা তোমাদের যে বন্ধুরা আমাদের লাইভ ক্লাসটি পায়নি, তারা কিন্তু খুবই সহজে এখন আমাদের সাথে লাইভ ক্লাসে জয়েন করে নিতে পারো, বা আমাদের লাইভ ক্লাসগুলো দেখে নিতে পারো। দেখে নেওয়ার জন্য যেটি করতে হবে, এই যে আমি তোমাদের সাথে একই সাথে কাজটি করি। দেখো এই যে বন্ধুরা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যে ফ্রন্ট হোম পেজ বন্ধুরা। সো এই হোম পেজে যে লাইভ ক্লাস অপশনটিতে তুমি যদি ক্লিক করো, এখন এটি লোড হচ্ছে, লাইভ ক্লাস অপশনটিতে ক্লিক করলে তোমার সামনে এই যে হাতের বাম পাশে যে প্লেলিস্টটি চলে আসবে। ধরো তোমার ইংরেজি নিয়ে জানতে হবে, সো তুমি ইংরেজিতে ক্লিক করলে কিন্তু বন্ধুরা তুমি এই যে ইংরেজি লাইভ ক্লাসের যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো পেয়ে যেতে পারো। সো একইভাবে এই সিস্টেমে তোমরা বন্ধুরা সবাই 10 মিনিট স্কুলের যে লাইভ ক্লাসগুলো হচ্ছে, বা তোমরা মিস করতেছো কোনো কারণে, তোমরা সবাই মিলে এই 10 মিনিট স্কুলের লাইভ ক্লাসের ভিডিওগুলোতে দেখে নিতে পারো, এবং তোমরা তোমাদের আগে যে পড়াগুলো হতো আর্থিক অবস্থা বিবরণী যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা সবাই দেখে নিতে পারো। সো আশা করি বন্ধুরা আজকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের যে সমন্বয় জাবেদা ভিত্তিক আর্থিক বিবরণী কিরকম হওয়া উচিত। তো যারা যারা আজকে আমাদের সাথে লাইভ ক্লাসে জয়েন করেছিলে তাদের সবাইকে থ্যাংক ইউ, এবং তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে কমেন্ট এবং শেয়ার মাধ্যমে এই লাইভ ক্লাসে তোমাদের বন্ধুদেরকেও নিয়ে আসো। ধন্যবাদ বন্ধুরা।